আমি আজ এই শুয়ে শুয়ে মোবাইলে ধুলিয়ার গ্রাম সার্চ করে দেখছিলাম ওখানে কি, হ্যাঁ সত্যি সত্যি কি ওখানে কি হয়েছে। ওখানে একটা ছেলে মোটরসাইকেলে করে সাতক্ষীরা থেকে ধুলিয়ার যাচ্ছে, সেই পুরো রাস্তাটা দেখালো। তারপর ধুলিয়ার ব্রহ্মরাজপুর রয়ে দোকানপাট, সেখানে দোকানপাটের কী সব চপ ফপ বিক্রি হয়, একটা ছেলে ফুড হান্টিং সে ওই সব দেখাচ্ছে, তারপরে ভিড়িগুলো দেখাচ্ছে। এই দেখছিলাম, দেখে ভালো লাগছিল বেশ দেখতে। মানে টেকনোলজি এই সুবিধাটা করে দিয়েছে না, আমাদের হারানো জন্মভূমি আমরা দেখতে পাচ্ছি। আমার বাবা পার্টিশনের সময় বোধহয় ময়মনসিংহে ছিলেন, তো ওখান থেকে চলে আসেন। বাবা অপশন দিয়েছিলেন পার্টিশনের সময় ইন্ডিয়া গভর্নমেন্টে, তারপর ওনারা চলে আসেন ইয়েতে, বাবার বদলি হয় বহরমপুরে। ওখানে ওই যে উদ্বাস্তু পুনর্বাসন হচ্ছিল ওই ডিপার্টমেন্টে। তারপরে বহরমপুর থেকে উনি তারপরে চলে যান হচ্ছে ঢাকায় ইন্ডিয়ান হাই কমিশন অফিসে। ইন্ডিয়ান হাই কমিশনের লিয়াজ অফিসার ছিলেন। তারপর যা শুনেছি ঢাকা থেকে ওনাকে আরও দূরে বিদেশে বদলি করে দিচ্ছিল। তখন আমার ঠাকুরদা ধুলিয়ারেই থাকেন। ঠাকুরদা বললেন যে তুমি চলে গেলে তো হবে না, আমাদের কি হবে, তোমার ভাইগুলো তেমন কিছু করে না। তবে মানে আমার ছোট কাকা ডাক্তারি করতেন, মেজো কাকা ব্যবসাপাতিটাতে হিসাব করতেন। বলে সবাইকে নিয়েই তো থাকতে হবে, তুমি। তখন বাবা পশ্চিমবঙ্গ সরকারের অপশন দিয়ে কলকাতায় চলে আসেন এবং এই বাড়িতে চলে আসেন। এই বাড়িটা ভাড়া নেওয়া হয়। তারপরে আমাদের বসিরহাটের ওখানে একটা বাড়ি হয় দন্ডিহাট গ্রামে, সে বাড়িটা এখনো আছে, আমরা যাই না কেউ সেখানে। ওখানকার স্কুল থেকে আমার দাদা ম্যাট্রিক পাস করেছেন, দন্ডিহাট স্কুল থেকে। তারপরে স্কটিশে বিএ, তারপরে কলকাতা ইউনিভার্সিটি, এই আর কি। তবে দাদাদের একটা দল ছিল রীতায়ন বলে, প্রথম তো সুন্দরম ছিল। 1959 সালে সুন্দরমে মৃত্যুর চোখে জল নাটক হয়েছিল। দাদার প্রথম নাটক হ্যাঁ একাঙ্ক। মৃত্যুর চোখটা ওই গিরিশ নাট্য প্রতিযোগিতায় বোধহয় ফার্স্ট হয়েছিল, হ্যাঁ ফার্স্ট হয়েছিল। তা ওই বৃদ্ধের রোল আমার দাদাই করেছিলেন, বঙ্কিম। এটা আমার শোনা, এটা আমি দেখিনি, এই নাটক পড়েছি, দেখিনি। তারপরে দাদা রানীগঞ্জে চলে যায়, রানীগঞ্জ কলেজে অধ্যাপনা করতে। তখন নাটক থেকে অনেকটা দূরে চলে যান। আর দাদার যে বন্ধু পার্থপ্রতিম চৌধুরী সিনেমায় চলে গেলেন। ওই যে ছায়া সূর্য, এই সমস্ত দুজনে মিলে সুন্দরম করেছিলেন। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ বড়ডাঙ্গা এই বনহুগলিতে আছে, ওখানে আসেন। ওখান থেকে চলে যান নিউ কলেজে। নিউ কলেজেই পড়িয়েছেন বোধহয়। তারপরে নিউ কলেজ থেকে রবীন্দ্রভারতীতে ওই ড্রামা পড়াতে চলে আসেন। এই হচ্ছে চাকরি। তা ওই যখন কলকাতায় আসেন তখন একটা সুন্দরম তো আলাদা, সুন্দরম উনি ছিলেন না, ওরা একটা রীতায়ন বলে একটা দল করেছিলেন। এই রীতায়ন দলটা ছিল এই শ্যামবাজার খালপাড়ে না, ওই যে পাল স্ট্রিটে, যেখানে বোধহয় একটা ঘরে এখনো অশোক মুখোপাধ্যায়রা, ওই যে ঘরটা অশোক মুখোপাধ্যায়রা করেন ওইটাই রীতায়নের ঘর ছিল। ওরা একটা নাটক করেছিল আমার দাদারই লেখানো নীলা, সেই নাটকটা পাওয়া যায় না, ওতে আমি অভিনয় করেছিলাম। এবং থিয়েটার সেন্টার এবং মিনার্ভা দু জায়গায় অভিনয় করেছিলাম। তারপর আমার বাবা বন্ধ করে দেয় আমার অভিনয় করা, তখন স্কুলে পড়ি তো পড়াশোনা হবে, এইটাই আর কি। এই একবার অভিনয় করেছিলাম, আর করিনি। তো দাদা তারপরে তো সুন্দরম নতুন করে হলো, সুন্দরম পরবাস নাটক নিয়ে বোধহয় নতুন করে সুন্দরম হলো। তারপর 71-এ ওই 72-এ চাক ভাঙা মধু নাটক করলো, ওখান থেকে ব্রেক থ্রু হলো। চাক ভাঙা মধু নাটক এক্ষণে বেরোলো, ওইটা থিয়েটার ওয়ার্কশপ তখন বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়রা করলেন। এবং ওই নাটকটা সুপারহিট নাটক, মানে অসাধারণ নাটক হিসেবে অসামান্য,
যেমন পড়তে ভালো লাগে তেমনি না অভিনয় প্রযোজনাও ছিল অসাধারণ। বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, মানিক রায়চৌধুরী, মায়া ঘোষ এরা সব অভিনয় করেছিলেন। এই নাটকের পরই দাদার নাটক, তার আগে যে নাটকগুলো ছিল সিংহদ্বার, তারপরে একটা নাটক লিখেছিলেন কালবিহঙ্গ, একটা ছিল কোথায় যাব নাটকটা পরে চেঞ্জ হতে 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 পরবাস নাটক এসে দাঁড়ালো। পরবাসটা বোধহয় সুন্দরমের নতুন পর্যায়ের প্রথম নাটক ছিল। তার আগে পার্থপ্রতিম চৌধুরীর মৃত্যুর চোখে জলে পরে ওরা পার্থপ্রতিম চৌধুরী কয়েকটা নাটক করেছিলেন। আমি যেমন দাদার সঙ্গে এই 65 সালের যুদ্ধের সময় ভারত পাকিস্তান, তখন কলকাতায় ব্ল্যাক আউট, অন্ধকার সন্ধেবেলা পরে সব আলো নেভানা, বাড়িতে কাঁচে কাঁচে সব কাঁচের গায়ে কাগজ লাগানো, বোমা বর্ষণের ভয়ে। তো ওদিকে তো পূর্ব পাকিস্তান। তা আমি আর আমার দাদা ডবল ডেকার করে ওই লেকে একটা রবীন্দ্র সরোবর লেকে একটা মঞ্চ ছিল, এখন আছে কিনা জানি না, আছে না, ওই মঞ্চে খাঁচা অভিনয় করেছিলেন পার্থপ্রতিম চৌধুরী। আমাকে নিয়ে গেছিল দেখতে, আমি দেখেছিলাম মনে আছে। আর একটা হচ্ছে এবার থিয়েটার না, ভারত নিউজিল্যান্ড খেলা হচ্ছিল ইডেন গার্ডেনে। ওই হচ্ছে আমার প্রথম খেলা, মানে টেস্ট ক্রিকেট খেলার মাঠে গিয়ে আমাকে আমার দাদা নিয়ে গিয়েছিল। তা সেই খেলা টেস্ট ক্রিকেট দেখেছিলাম। বার্টসাইড ক্লিপ সেঞ্চুরি করলো, টেইলার সেঞ্চুরি করলো, সেলিম দুরানিকে দেখলাম, একে দেখলাম, ওকে দেখলাম, সেই সমস্ত খেলোয়াড়দের। ওই আমার জীবনের প্রথম টেস্ট খেলা, ওটাও দাদার সঙ্গে গিয়ে। এবং আমাদের পরিবারেরই সকলের প্রতি ওনার খুব স্নেহ ছিল। ধরুন আমি যে বছর একাডেমি পেয়েছিলাম, সেই বছর উনি রাত্রির 12টা, 12:30, 1টা অবধি বিভিন্ন বন্ধুদের SMS করে, তখন মোবাইলে শুধু SMS হতো। এই 2006 ডিসেম্বরে, 22শে ডিসেম্বর বেরিয়েছিল রেজাল্টটা। তা উনি SMS করে সবাইকে জানিয়েছিলেন। রাত্রি 12:30টার সময় আমাকে বিভাস চক্রবর্তী ফোন করেছিলেন, বলে এই তোমার খবর শুনলাম, তোমার দাদা আমাকে ফোন করে বলল। এর থেকে বুঝতে পারেন। এবং এইটা OMD প্রাইজ পাওয়ার পরেও ঠিক তাই করেছিলেন, বিভিন্ন জনকে জানিয়েছিলেন। মানে কতটা গর্বিত হতে পারেন এবং কতটা। আমি কাজাকিস্তানে গেছিলাম 2019 সালের সেপ্টেম্বর মাসে। আমি এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে সকালবেলা দুবাই যাব, দুবাই থেকে কাজাকিস্তান। তা ওটা এশিয়ান রাইটার্স ফোরামের একটা। তা আমি এয়ারপোর্ট থেকে ফোন করেছি যে আমি এয়ারপোর্টে এসেছি, কাজাকিস্তানে যাচ্ছি। জানতো সব কী হয়েছে না হয়েছে, কেন যাচ্ছি। বলো যা জয় করে আয়, এই কথা বলেছিলেন। মায়া, ভালোবাসা পরিবারের প্রতি সকলের প্রতি। বলে এখন বাড়িতে বললাম তো অনেক লোকজন নিয়ে, মানে যেমন পয়লা বৈশাখে আমরা একসঙ্গে সব হতাম ওই সল্ট লেকে। আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমরা যেতাম পয়লা বৈশাখে। সবসময় মানে কোনো একটা পুজোর সময়, নবমীর দিন ওখানে খাওয়া দাওয়া হতো। সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। একটা হই ব্যাপার ছিল আর কি। এবং লেখাও হচ্ছে অসামান্য। নাটক হিসেবে যে নাটক উনি লিখেছেন, বাংলা যদি নাট্য সাহিত্য আমি যতটুকু বুঝি, যে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, তারপরে ওই গিরিশ ঘোষ, আবার এদিকে ধরুন আরও অনেক নাট্যকার ছিলেন, যে সমস্ত থাকুন, আমাদের উৎপল দত্ত, এদেরই সমপর্যায়ে। এবং অনেক নাটক, এমন নাটক আছে যে নাটক বাংলা সাহিত্যে মানে সাহিত্য হিসেবেই চিরস্থায়ী জায়গা পাবে। মানে ওর তুল্য সংলাপ লেখা এখন জীবিতকালে কোনো নাট্যকার ওর তুল্য, এতে ওই যে মধুর সংলাপ এবং স্যাটার, হিউমার, এই দুয়ের মিশ্রণে যেটা ধরুন সাজানো বাগান নাটকে,
ওই বুড়ো যখন একটা করে যখন তক্ষকতা হলে মরবো, তুমি একটুখানি দেখতে পারবা না, একটু গব্যঘৃত হল একটা মৃত্যুর নিয়ে দর কষা করেছে, হচ্ছে হল হেসে ফেটে যাচ্ছে, কারণ ব্যাপারটাকে কোথায় নিয়ে যেতে পারেন। তারপরে পরবাসাও এরকম আছে, অনেক নাটকেই এরকম আছে। তারপরে ওই যে সব নাটকে, ওনার নাটকে এই যে হিউমার মানে আর স্যাটায়ার এগুলো এত ভালো থাকে, এবং সেটা এটা বিরল গুণ আর কি। এই আমাকে পরশুদিন দেবাশিস মজুমদার ফোন করেছিল, নাট্যকার, কতগুলো ব্যাপার নিয়ে ও দাদাকে দেখতে গিয়েছিল, দেখে এসে বললো অনেকক্ষণ কথা হলো, তো সবই ঠিকঠাক আছে। তারপর বললো, আমি জিজ্ঞেস করলাম, মনুদা, এটা দেবাশিস মজুমদার বলছে, বাংলা সিনেমায় তো দুজন লোক তো মানে থিয়েটার থেকে সিনেমায় গিয়ে সাকসেসফুল হয়েছে, আর বেশিরভাগ হয়নি। অনেকে, অজিতেশ বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন, কিন্তু অজিতেশ বন্দ্যোপাধ্যায় অকালে প্রয়াণ হয়েছে ওর, আর উৎপল দত্ত, আর মনোজ মিত্র, মানে থিয়েটার থেকে সিনেমায় গেছেন। ওটা নাটকটা তপন সিংহের পছন্দ হয়েছিল, উনি দেখতে গেছিলেন, দেখে গিয়ে আমি যার গল্প শুনেছি আর কি, উনি ওই গ্রিন রুমে গিয়ে বলেছিলেন যে আপনি এই ঠিকানা দিচ্ছি, একটু আমার কাছে আসবেন, আপনি তো নিউ আলিপুর কলেজে পড়ান, আমি তো ওখানেই আমার বাড়ি, নিউ আলিপুরেই তো বাড়ি, কলেজ থেকে হাঁটা পথ ছিল। তারপরে উনি প্রস্তাব দেন, আমি শুনেছিলাম উনি নাকি চিনতে পারেননি, মানে দাড়িওয়ালা বা বুড়োকে দেখেছে তো, তো বলো মেকআপ করেনি, বলে কে আপনি, তখন বলেছে, বলো তারপর। তো যাই হোক, এটাই আর কি। তারপরে তো ওটা হলো, এবং উত্তম কুমারের ওই জমিদারের রোলটা করার কথা ছিল, এবং তপন সিংহ ওই আপনার ওখানে ওই কি বলে বারুইপুরের ওখানে শাসন, ওখানে একটা বাগান তৈরি করেছিলেন এই সিনেমার জন্যেই। এই বাগানে এই সমস্ত ফল টল বাগানকে নিয়েছিলেন, এই ফল টল যে সময় ফলে সেই সময় শুটিংয়ের ঠিক। উত্তম কুমার বোধহয় সেই সময় অন্য শুটিংয়ে ব্যস্ত ছিলেন, উত্তমবাবু পেছোতে বলেছিলেন, তখন সে বলছেন পেছোতে পারবো না। তারপর উত্তম কুমার কোর্টে চলে যান, মামলা করেন, কাগজে উত্তম কুমার মামলা করেন যে আমি ওই নকরি ছকরি করবো, তপন বাবুর সঙ্গে আমার তপন সিংহের সঙ্গে আমার চুক্তি হয়েছে, তপন সিংহ আমাকে বাদ দিয়ে ছবি আরম্ভ করছেন, এই ছবিতে ইনজাংশন। তপন সিংহ বলেছিলেন যে আমার তো ওনাকে নিয়েই করাবো ভেবেছিলাম, কিন্তু উপায় নেই, আমার বাগানে এখন সব ফল টল, আমি সব বাগান একদম প্রস্তুত হয়ে গেছে, এইটাই সিজন চলে গেলে আমি আর করাতে পারবো না, তখন আমাকে আবার 1 বছর বাদে করতে হবে। তারপর উত্তম কুমার ওরা আর বলেননি, বলে ঠিক আছে আপনি করুন। এটা বেশি দূর এগোয়নি, কিন্তু এটা মামলা উনি করেছিলেন, সেটা আমি কাগজেও পড়েছিলাম। বাংলা ছবির একটু সাবজেক্ট খুব খারাপ, অধিকাংশ লেখে হরর আর থ্রিলার, এই সমস্ত, এগুলো একটা থার্ড ক্লাস। এবং যে এখন যে সমস্ত ঘটছে না, যে সমস্ত অন্যায় ঘটছে, হ্যাঁ, এই সমস্ত ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, এইগুলো তো আকাশ থেকে পড়ে না। এইসব ছবি যা হয়েছে, এইসব ছবি দেখলে আপনি মানে আপনার কুৎসিত, এবং তার ভাষা সংলাপ এত খারাপ ভাষা, এবং সেটা নাকি আধুনিকতা। অথচ আমি 2 দিন আগেই বুদ্ধদেব দাশগুপ্তের একটা ছবি দেখছিলাম, একদম প্রথম ছবি, দূরত্ব, কি অপূর্ব একটা ছবি। হ্যাঁ, কোথাও দরকার হয় না। পার্থপ্রতিম চৌধুরীর ওই ছবিটা ছায়া সূর্যের কথা মনে পড়ুন তো, শর্মিলা ঠাকুরের একা টেনে নিয়ে গেছেন, তখন নায়ক নায়িকারা প্রধান ছবি, উত্তম কুমার সুচিত্রার তখন একদম ফুল মধ্য গগনে, সেই সময় একটা কালো মেয়ের কাহিনী, যে ছবিতে কোনো নায়িকাই নেই আর নায়কই নেই, সেই ছবি করার সাহস কীরকম। এবং ওই ছবিটা হিট করে গেছিলো, আমি যতটা জানি। এখনও লোক ওই ছবির কথা বলে, ইউটিউবে আছে, আমি দেখি মাঝে মাঝে। ফলে এখনকার ছবি যে তখনকার ছবির সঙ্গে বা এর সঙ্গে তফাৎ হচ্ছে ওই জায়গাটা।
ওই জায়গাটায় এখানকার ছবির গল্প ভালো না, এবং প্রত্যেকের টার্গেট হচ্ছে একটা থ্রিলার করব, একটা ডিটেকটিভ করব। আপনি মনে করুন তো 71 সালে ওই 70 দশকে মৃণাল সেনের মতো চিত্র পরিচালক তিনি সব ওই সমস্ত ছবি করছেন, কলকাতা 71 বা কোরাত এই সমস্ত ছবি করছেন। সত্যজিৎ রায়, ওই সমস্ত সত্যজিৎ রায়ের ছবিতে এইগুলো সব চলে আসছে। এই জন অরণ্য বা ওই প্রতিদ্বন্দ্বী, এই যে নকশাল আন্দোলন, এই সমস্তগুলো, এগুলো ওর মধ্যে ওদের এগুলো প্রতিবাদ হিসেবে আসছে। এমার্জেন্সির প্রতিবাদ হিসেবে হীরক রাজার দেশে তৈরি করলেন। এখন যে সারা ভারতবর্ষ জুড়ে এত অনাচার হয়, কারোর সাধ্য আছে কিছু কোনো একটা ছবি হয়? তপন সিংহ তো অভিনেতা, এই পরিচালক, বড় পরিচালক এখানে বলা যায়, করলেন হচ্ছে বুড়োর রোল। তারপরেই তপন সিংহ পরের ছবি আদালতে একটি মেয়ে একটা পুলিশ অফিসারের রোল দিলেন, পিটিয়ে সে ওই ছেলেগুলোকে করলো। তারপরে আবার দেখি অঞ্জন চৌধুরী নিয়েছে পুরো বিপরীত রোল করালেন ওই শত্রু ছবিটায়। এরা যারা চিত্র পরিচালক তারা নিজেরা বোঝেন। সবসময় করবে কি, একজন একজন অভিনেতাকে কোনো জিনিসে মানে একটাতে ব্র্যান্ড করে দিলে, হ্যাঁ, কিছুদিন বাদেই দর্শক তার থেকে মুখ সরিয়ে নেয়। এই জন্য নানান রকম চরিত্র করায়। নানান রকম চরিত্র করলে এটা অবশ্য এই মানে এই ধরনের ক্যারেক্টার আর্টিস্টদের কথা বলছি। কিন্তু নায়ক নায়িকা তো উত্তম কুমার চিরকালই নায়ক হয়ে রইলেন, সুচিত্রা সেন চিরকালই নায়ক রয়েছে, আলাদা। এত ভালো গদ্য খুব সচরাচর দেখা। দুটো বই আছে, একটা হচ্ছে মনোজাগতিক আর একটা হচ্ছে গল্পনা। এই দুটোই দেশ পাবলিশিংয়ের বই। এই দুটো বই পড়লে লোকে বুঝতে পারবে যে কি অসামান্য গদ্য উনি লিখতেন। আরও আছে বই, ওই বাঞ্ছারাম থিয়েটারের সিনেমায় বলে একটা বই মিত্র বসে আছে, ওর মধ্যেও আছে, ওটাও গদ্যের বই। গদ্য লিখতেন, মানে এই ধরনের গদ্য ওনার খুব ভালো। এটা ভালো। নাটক তো ভালোই। নাটক হচ্ছে ভালো, মানে নাট্য সাহিত্যই যেমন একাঙ্ক নাটক তেমনি পূর্ণাঙ্গ নাটক। এবং এই নাটকগুলো আমরা সাধারণত নাটক মঞ্চে দেখি, কিন্তু নাটক আমরা এই গল্প উপন্যাস পড়ি, কিন্তু নাটক সেভাবে পড়ি না। কিন্তু আপনি ওনার নাটক ব্যতিক্রম আছে, যে রবীন্দ্রনাথের ডাকঘর আমি অনেকবার, বিসর্জন, এগুলো পড়ি। আবার আমাদের সৌম্য মিত্রের চাঁদ বণিকের পালা পাঠ্য নাটক, ওটা অভিনয়ই হয়নি, কিন্তু পড়তেই এত ভালো লাগে, এত ভালো নাটক। ওনার জানেই ভারতে পড়ুন, সাজানো বাগান পড়ুন, কিংবা রাজদর্শন নাটক পড়ুন, একাঙ্ক নাটকগুলো পড়ুন, সেই টাপুর টুপুর, প্রভাত ফিরে এসো, মৃত্যুর চোখে জল, এরা প্রত্যেকটা এক একটা ছোট গল্প। প্রত্যেকটা নাটক মানে একাঙ্কগুলো এক একটা ছোট গল্প, পূর্ণাঙ্গগুলো এক একটা উপন্যাস। এত একেবারে এই দিকটা তো পারিবারিকভাবে তো খুবই ভালো, ব্যাপারটা তো আগে বললাম। কিন্তু এই দিকটা অভিনেতা হিসেবে সবাই জানে, কিন্তু এই নাট্য সাহিত্যে ওনার জায়গা যেটা, সেটা যারা রসিক মানুষ তারা জানেন, তারা বলেন, যারা কিন্তু এমনিতেও লোকে ওইভাবে জানে না। তো আমার ধারণা ওনার নাটক থেকে যাবে। এবং একসময় পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি অভিনয় হতো ওনার নাটক, এখনো বোধ হয়। এই কদিন আগে সান ফ্রান্সিসকো থেকে এক ভদ্রলোক আমাকে মেসেজ করেছিলেন, ওখানে ওরা কোন নাটকটা একটা করেছে, তার জন্যে ওই একটা রেমুনারেশন দেবে, কিভাবে দেবে আর কি। তো সে টাকাটা ওরা পাঠিয়ে দিল, আমার ভাইজির অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, সেখানে পাঠিয়ে দিয়েছে। দেশ বিদেশে সর্বত্রই এখনো হয় ওনার নাটক। পরবর্তী প্রজন্মে যারা নাটক লিখছেন তারাও তাদের মতো লিখছেন, ভালো লিখছেন সব। ভালো নাট্যকারও আছে, অনেক ভালো নাট্যকার আমাদের বাংলা ইয়েতে আছে, এবং ভালো অভিনেতাও অনেক আছে মঞ্চে, অসংখ্য ভালো অভিনেতা আছে, ভালো প্রযোজনা আছে, দারুণ। এবং সেই সময়ের প্রযোজনার এখনকার প্রযোজনের মধ্যে তফাৎ আছে। এখন যে নাটক ভালো নাটক হয়,
তার চেহারাই আলাদা। এই যে আপনি সুমন মুখোপাধ্যায় নাটক দেখুন, হ্যাঁ, এই সমস্ত নাটকের যে আলাদা রকমের। ফলে সময় কখনো থেমে থাকে না, একজনের জায়গা আর একজন পূরণ করে দেন, তিনি তার মতো করে মনে হবে না যে অমুকের মতো হলে অমুকেরটা দেখবে, তোমারটা দেখতে যাবে কেন?